নমস্কার। নির্মলা সীতারামন আজ একটা রেকর্ড করেছেন। তিনি ভারতের প্রথম অর্থমন্ত্রী যিনি একটানা 7 বছর ধরে কেন্দ্রীয় বাজেট পেশ করে গেলেন। তার আগে এই রেকর্ডের অধিকারী ছিলেন মোরারজি দেশাই। তিনি উপর্যুপুরি 6 বার টানা বাজেট পেশ করেছিলেন। তারপরে ধরুন চিদাম্বরম আছেন, যিনি তাঁর রাজনৈতিক জীবনে 9টি বাজেট পেশ করেছেন। প্রণব মুখোপাধ্যায় 5টা বাজেট একটানা পেশ করেছেন। মোট বাজেট তার হাত দিয়ে বেরিয়েছে 8টা, কিন্তু টানা 7টি বার কোনো অর্থমন্ত্রী দেশের বাজেট পেশ করছেন, এই ঘটনা এই প্রথম। একটা জিনিস উপর থেকে খুব বিস্ময়ের ব্যাপার তো বটেই, সেটা হচ্ছে যে অর্থমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রীর এতখানি বিশ্বাসভাজন, তার স্বামী কেন গোটা ভারতবর্ষ জুড়ে ঘুরে বেড়িয়ে মোদী সরকারের বাপ্পাপান্ত করেন, আর তাঁর স্ত্রীকেই বা নরেন্দ্র মোদী কেন এতটা ভরসা করেন? এটা তো একটা আপাত দৃষ্টিতে দেখতে গেলে যার স্বামী এত বড় ঘোরতর মোদী বিরোধী, তাঁর স্ত্রীকে বিশ্বাস করাটাই তো প্রাইমা ফেসি একটু কঠিন কাজ। কিন্তু তাও নির্মলা সীতারামনের জায়গা কিন্তু টলানো যায়নি। এর একমাত্র কারণ নির্মলা সীতারামনের মতো বাধ্য, যা বলবেন প্রধানমন্ত্রী তাই শোনার মতো মানুষ ক্যাবিনেটে খুব বেশি নেই। এবং যেহেতু নির্মলা সীতারামন আসলে একটা শিখণ্ডীর কাজ করেন, মূল কাজটা প্রধানমন্ত্রী সচিবালয়ের অফিসাররাই করে দেন, উনি বিনা বাক্যব্যয়ে সেটা যেমন তাকে বলা হয় সেইভাবে পেশ করে দেন। সুতরাং এই স্থিতাবস্থা ডিস্টার্ব করতে চান না প্রধানমন্ত্রী। দেখুন 2014 সালে এই সরকার আসার পরে প্রথম অর্থমন্ত্রী হয়েছিলেন অরুণ জেটলি। অরুণ জেটলির অবস্থান তার দলে এমন একটা জায়গায় ছিল যে বাজেট প্রস্তুতির ক্ষেত্রে অরুণ একেবারে প্রধানমন্ত্রীর অফিসের বলে দেওয়া ডটেড লাইনে সই করার বান্দা ছিলেন না। খুবই দুর্ভাগ্যজনক যে অরুণ জেটলি আর আমাদের মধ্যে নেই। কিন্তু এই যে অর্থমন্ত্রী কাকে করা হবে, এই ব্যাপারটা নিয়ে আমি কংগ্রেস জমানায় দেখেছি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা হতো। বলা হতো যে রাজীব গান্ধীর সবচেয়ে বড় ভুল হয়েছিল বিশ্বনাথ প্রতাপ সিংকে অর্থমন্ত্রী করাটা। অর্থাৎ অর্থমন্ত্রী এমন কাউকে করা উচিত যার নিজস্ব কোনো রাজনৈতিক বেস নেই, রাজনৈতিক কোনো উচ্চাশা নেই, এবং যিনি ভবিষ্যতে কখনো প্রধানমন্ত্রীর প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াতে পারবেন না। এই রকম একটা ভূমিকায় প্রণব মুখোপাধ্যায়কে খুব ভালো মানিয়ে গিয়েছিল। কিন্তু বিশ্বনাথ প্রতাপ সিং 1-2বার সেই সুযোগ পেয়েই রাজীব গান্ধীর রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন। অতএব কংগ্রেস আমলে বলা হতো যে বেছে বেছে অর্থমন্ত্রী করা হবে তাদেরই, যারা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণহীন, কিন্তু শিক্ষায়, দীক্ষায়, মননে, অভিজ্ঞতায় যথেষ্ট দরদ। যেমন প্রণব মুখোপাধ্যায়, যেমন মনমোহন সিং, যেমন পি চিদাম্বরম,
এদের তিনজনের এক জায়গায় যদি, এবং সীতারামন, এই চারজনের যদি একটি ব্যাপারে মিল থাকে, সেটা হলো এরা প্রত্যেকেই ছিলেন যে যার সময় পলিটিক্যাল লাইট ওয়েট। নির্মলা সীতারামন সেই গ্লোরিয়াস ট্র্যাডিশনই কিন্তু বহন করে চলছে। একটা সময় ছিল এই সেদিন পর্যন্ত ভারতবর্ষে কেন্দ্রীয় বাজেট পেশ হতো প্রতি বছর 28শে ফেব্রুয়ারি বিকেল 5:30টার সময়। এই যে এটা ছিল কলোনিয়াল হ্যাংওভার, যেটা দীর্ঘদিন পর্যন্ত স্বাধীন ভারতবর্ষে চলে এসেছে। 5:30টার সময় কেন হতো জানেন? 5:30টায় হওয়া মানে জিএমটি, গ্রিনউইচ টাইমে 5.5 ঘন্টা এগিয়ে দিলে যেটা হয়, যে সময়টা হয় 11টা হবে, ওই সময়ে সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া তিনি তার বাড়িতে স্নান করে প্রাতরাশ সেরে বিলেতে অফিসে এসে বসতেন এবং ভারতবর্ষের সংসদে কি বাজেট পেশ হচ্ছে সেটা উপরে নজর রাখতেন। অতএব তাঁর সুবিধে করার জন্য বিকেল 5:30টার সময় বাজেট পেশ হতো, আর সেই হ্যাপা বইতে হতো সবচেয়ে বেশি খবরের কাগজের লোকেদের। আমি 9 বছর দিল্লিতে থেকে এই হ্যাপা বয়েছি, আর বাকি 40 বছরের মধ্যে 35-36 বছর অফিসে বসে এই হ্যাপা বয়েছি। এই যে বিকেলবেলা বাজেট পেশ হতো, সেটাকে কেন্দ্র করে খবরের কাগজের অফিসে, বিশেষ করে আনন্দবাজারের অফিসে একটা উৎসবের পরিবেশ সৃষ্টি হয়ে যেত। সেদিন অনেক ব্যাপারে কোম্পানি ছাড়পত্র দিয়ে দিত, অনেক রাত্রির অবধি কাজ করতে হতো, 1টা 2টো 3টে বেজে যেত কপি শেষ করতে। কেননা তখন তো আর এত সংক্ষিপ্ত কম্পিউটারের ব্যাপার ছিল না, তখন ঘাড়ে করে বয়ে আনতে হতো বাজেটের পেপার, এবং সেই তার ভলিউম ছিল এত বড় যে একজন মানুষের পক্ষে সব কিছু বয়ে আনা সম্ভব ছিল না। আমরা যখন দিল্লি ছিলাম তখন সেই কাগজগুলো পরের দিন আমরা এয়ার প্যাকেটে পাঠিয়ে দিতাম কলকাতায়, আর রাত্রিরে ওই অল্প সময়ের মধ্যেই চেষ্টা করতাম কোন খাতে কত বরাদ্দ হলো, পশ্চিমবঙ্গের কপালে ক টাকা জুটলো, ইত্যাদি এবং ইত্যাদি। তখন কিন্তু রেল বাজেট এবং কেন্দ্রীয় বাজেট আলাদা আলাদা করে হতো। আগে হতো রেল বাজেট, তারপরে হতো কেন্দ্রীয় বাজেট। সেই দিন রাত্রিরে অফিসে কর্মচারীদের খাওয়া দাওয়ার সব খরচা বহন করত সরকার। দিল্লিতে থাকাকালীন খাদ্যের সঙ্গে পানীয়ের ব্যবস্থাও হয়ে যেত। সব মিলিয়ে বেশ একটা পিকনিক ভাবের মধ্যে দিয়ে আমরা সেই রাতটা কাটিয়ে দিতাম। আদারওয়াইজ এই বাজেটের মতো বোরিং আর কোনো বিষয় থাকতে পারে বলে আমার মনে হয় না। এই বাজেট পেশ করতে আমি বেশ কয়েকজনকে দেখেছি, চাক্ষুষ দেখেছি, এবং যেটা আমার যেগুলো মনে আছে, ধরুন ভারতবর্ষে কিন্তু আপনার প্রথম ইন্ডিয়ান বাজেট যাকে বলে সেটা পেশ হয়েছিল 1860 সালে 7 এপ্রিল। তার আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানিও একটা বাজেট পেশ করত, কিন্তু 1857 মহাবিদ্রোহের পরে কুইন ভিক্টোরিয়ার হাতে ভারতের শাসনভার চলে যাওয়ার পর প্রথম ব্রিটিশ ক্রাউনের আন্ডারে ভারতে বাজেট পেশ হয়েছিল 1860। আর স্বাধীন ভারতবর্ষের প্রথম বাজেট পেশ করেছিলেন যিনি, তার নাম R.K. ষণ্মুখম চেট্টি। তিনি নিজে একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট ছিলেন, কোচিনের দিওয়ান ছিলেন, এবং ওই তখন রাজন্যবর্গের যে চেম্বার ছিল তার তিনি
অন্যতম পরামর্শদাতা ছিলেন। প্রো ব্রিটিশ জাস্টিস পার্টি করতেন তিনি, অথচ তিনি নভেম্বরের 26 তারিখে 1947 সালে পার্টিশন, রায়ট ইত্যাদির প্রেক্ষাপটে ভারতবর্ষের প্রথম বাজেট, স্বাধীন ভারতের প্রথম বাজেট পেশ করেন। এখন তারপরেটা পেশ করেন জন মাথাই, তারপরে সিডি দেশমুখ, তারপরে মোরারজি দেশাই, তারপরে পরপর ইন্দিরা গান্ধী করেছেন, নেহরুও একবার করেছেন, রাজীব গান্ধীকেও একবার করতে হয়েছে। করতে করতে এসে এখন আমরা সীতারামনের জমানায় প্রবেশ করেছি। এখন একটা ব্যাপারে সীতারামনকে আমাকে ফুল মার্কস দিতে হবে। আজকে দেখলাম তিনি বাজেট পেশ করতে গিয়ে একটা 62 পাতার বাজেট লম্বা, সেটা পড়তে যা সময় লাগে সে তো লাগেই, কিন্তু তিনি কোনো কাব্য করেননি, লিরিক্যাল প্রোজও ব্যবহার করেননি। যখনই কেন্দ্রের বাজেট হয়, আগে আমরা দেখতাম কাঠখোট্টা অর্থমন্ত্রী, যার ন্যূনতম রসবোধও নেই, তিনিও তার বাজেট বক্তৃতা লিখতে বসে বেশ কাব্যিক হয়ে যেতেন। চিদম্বরম কোনো তামিল প্রাচীন কবিকে স্মরণ করে তার 4টে লাইন আবৃত্তি করে দিতেন, প্রণববাবু রবীন্দ্রনাথকে টেনে আনতেন। এইভাবে কাব্য করাটা, এমনকি মোরারজি দেশাইয়ের মতো যে একটা কাঠখোট্টা টাইপের মানুষ, তিনিও কাব্য করে বাজেট বক্তৃতা দিতেন। যেমন ধরুন 1968 সালে তিনি বাজেট পেশ করতে উঠে ঠিক করের প্রস্তাব দেওয়ার আগে বলে উঠলেন, আই নাও কাম টু দ্য মাচ ড্রেডেড পার্ট অফ মাই বাজেট স্পিচ। I trust honorable members will not take me to task if the proposals do not fulfill the expectations of dread. A deficit of this kind is usually an invitation to an FM to sharpen his knife. I propose to engage myself essentially in a minor operation of plastic surgery, taking out a flesh here and adding a little bit there. ফ্লাওয়ারি ইংরেজিতে তিনি যে একটু কর আরোপ করছেন, তাতে যে সাংসদেরা খচে যাবে সেটা অনুমান করে তিনি বলছেন, আপনারা ভয় পাবেন না, আমি কোনো মেজর সার্জারি করছি না, প্লাস্টিক সার্জন যেরকম করে অল্প এখানকার মাংস কেটে ওখানে জুড়ে দেওয়া, এটাই করছে। কিন্তু আমার যেটা মনে আছে, 1991 সালে আমাদের সমসময়ের সবচেয়ে সিগনিফিক্যান্ট বাজেট, যে বাজেট ভারতবর্ষের অর্থনীতির গতিমুখ বদলে দিয়েছিল, সেই 1991 বাজেট পেশ করতে উঠেছিলেন তৎকালীন অর্থমন্ত্রী মনমোহন সিং, এবং উঠেই তিনি আত্মপরিচয় দিলেন কয়েকটি বাক্য বলে। আমার কানে এখনো সেই বাক্যগুলি বাজে। I was born in a poor family, in a chronically drought-prone village which is now part of Pakistan. University scholarships and grants made it possible for me to go to college in India as well as in England. This country has honored me by appointing me to some of the most important public offices of our sovereign republic. This is a debt which I can never be able to fully repay. The best I can do is to pledge myself to serve our country with utmost sincerity and dedication. This I promise to the House. ভালো থাকবেন,
নমস্কার, শুভরাত্রি।